বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মধ্যে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ আলোচনা করব। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ। বাংলা ভাষা, তার মধ্যে যে বর্ণগুলো আছে, ধ্বনিগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি কোনো ভাষার বাক্প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে কতগুলো মৌলিক ধ্বনি বা সাউন্ড পাওয়া যায়। তেমনি বাংলা ভাষারও কিছু মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। আর তোমাদের ধ্বনি নিশ্চয়ই মনে আছে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, সেটা হচ্ছে ধ্বনি। আর স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ যে ধ্বনিগুলো নিজে নিজে উচ্চারিত হয় এবং মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, অর্থাৎ ফুসফুস থেকে বাতাসটা সরাসরি বের হয়ে আসে, কোথাও বাধাপ্রাপ্ত হয় না, এমন ধ্বনিগুলোই হচ্ছে স্বরধ্বনি। যেমন অ, আ, ই। দেখো, যখন বললাম ফুসফুস থেকে বাতাস সরাসরি বের হয়ে আসছে, কোথাও কোনো বাধা পায়নি, এমন ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। আর স্বরধ্বনির বিপরীত হচ্ছে ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ ব্যঞ্জনধ্বনিগুলো বা যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা বা ঘর্ষণ লাগে, সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আমি আবারও বলছি, ব্যঞ্জনধ্বনি যে হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, সেগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ যে ধ্বনি মুখবিবরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে বা ঘর্ষণ লেগে উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। যে ধ্বনিগুলো বাধা পাওয়া ছাড়া বা কোনোরূপ সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সেগুলো ব্যঞ্জনধ্বনি। মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে ধ্বনিগুলো উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। যেমন ক, চ, ট, ন। দেখো, ক কণ্ঠ আর গলনালীর মধ্যে যে কণ্ঠ, যে কাছাকাছি কণ্ঠ থেকে যখন বের হয়ে আসে অধিজিহ্বার কাছাকাছি, কিন্তু এই কণ্ঠের সাথে একটু সংঘর্ষে বা একটু চাপ দিয়ে উচ্চারণটা করতে হচ্ছে। চ, চ কিন্তু জিহ্বা আর অগ্রতালু এই দুটো যুক্ত হয়ে উচ্চারিত হয়েছে। ন, ন, ন কিন্তু আমরা নাকের সাথে বাধাপ্রাপ্ত হয়ে আর দন্তমূলের সাথে চাপ দিয়ে বা দন্তমূলের সাহায্যে এবং জিহ্বার সাহায্যে নাক দিয়ে বাতাস বের করে ন উচ্চারণ করলাম। তাহলে দেখো, এই যে ব্যঞ্জনধ্বনি, সেগুলোর প্রত্যেকটাই কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। এই জন্যে এগুলো ব্যঞ্জনধ্বনি। কারণ ব্যঞ্জনধ্বনি আমরা সংজ্ঞায় বলেছি এমন কিছু ধ্বনি, যে সকল ধ্বনি মুখবিবরের কোথাও না কোথাও বাধা পেয়ে বা ঘর্ষণ লেগে উচ্চারিত হয়। তাহলে আমরা দেখলাম যে বাংলা ভাষার ধ্বনিগুলো আছে, সেগুলো দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি
আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন এই ধ্বনির সংজ্ঞাও আমরা বলেছি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ সেটা হচ্ছে ধ্বনি। যেমন আমি মুখে যখন বলি তখন সেটা ধ্বনি। আর বলে তো সব কিছু দীর্ঘস্থায়ী হওয়া যায় না। পৃথিবীর ইতিহাস, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, রূপ, সেগুলো কি লিখিত রূপ, লেখার প্রয়োজন হয়। আর লেখার প্রয়োজনের ক্ষেত্রেই এই ধ্বনিগুলোর একটা রূপ বা একটা আকৃতি বা একটা সিম্বল দেওয়ার প্রয়োজন হয়। আর এই রূপ বা আকৃতি বা সিম্বল সেটাই হচ্ছে বর্ণ। তাহলে বলা যায় যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, বা ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ, অথবা ধ্বনির সাংকেতিক রূপ বা সিম্বল হচ্ছে বর্ণ। যেমন আমরা অ বললাম, কিন্তু অটা যখন লিখব, একটা শেপ দিব, তখন সেটা হবে বর্ণ। যেমন অ, এটা হচ্ছে বর্ণ। আর যখন আমি মুখে বললাম তখন সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি হচ্ছে মৌখিক আর বর্ণ হচ্ছে লৈখিক। ধ্বনি আওয়াজ এর মধ্যে সীমাবদ্ধ, আর বর্ণর একটি আকৃতি বা সিম্বল বা সাংকেতিক রূপ আছে। তাহলে আমরা দেখলাম যে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা সিম্বল। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। অ একটি বর্ণ, যখন সেটা দেখা যাবে, এটা একটা শেপ বা একটা চিহ্ন, এটা দিয়ে আমরা বুঝাই যে এটা হচ্ছে অ। তাই এই যে দেখা যাচ্ছে এর আকৃতি, এর শেপ, এটা হচ্ছে বর্ণ। আর যখন মুখে মুখে আমি বলবো তখন সেটা হবে ধ্বনি। তাহলে আমরা যে দুই প্রকার মৌলিক ধ্বনি পেলাম, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, এই দুই প্রকার ধ্বনি যখন আমরা লিখব তখন কিন্তু বর্ণ হবে। অর্থাৎ স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে ধ্বনিগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়, সেগুলোই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ধ্বনি থেকে আমরা পেলাম বর্ণ। ধ্বনির লিখিত রূপ যদি বর্ণ হয় তাহলে দুই প্রকার ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখলাম এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ বললাম, এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বা বাংলা ভাষায় যতগুলো বর্ণ রয়েছে সেই বর্ণ সমষ্টিকে বলা হয় বর্ণমালা। কি বললাম? যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলে। অর্থাৎ ভাষায় যতগুলো বর্ণ ব্যবহৃত হয় সেই বর্ণগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। তাহলে বাংলা বর্ণমালায় আমরা পেলাম দুই ধরনের বর্ণ, স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্ন, সেটা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ মোট হচ্ছে 11টি। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ঔ। খেয়াল করো, স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। অ,
আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ঔ। এগুলো হচ্ছে স্বরবর্ণ। এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয়নি, অর্থাৎ ফুসফুস থেকে বাতাস সরাসরি বের হয়ে আসছে। এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ মোট কয়টি? 11টি। স্বরবর্ণ মোট 11টি। আর ব্যঞ্জন বর্ণ, বাংলা ভাষায় যে ব্যঞ্জন বর্ণ রয়েছে আমরা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ক, খ, গ, ঘ, উ। অনেকদিন পর ক খ না, জানতে হবে। চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ল, দন্ত স, হ। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনেকদিন পর কখন না। দেখো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই যে ব্যঞ্জন বর্ণগুলো লিখলাম, এখানে মোট বর্ণ হচ্ছে 50টি, মোট বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ 39টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে মোট বর্ণ হচ্ছে 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। অসংযুক্ত বর্ণ হচ্ছে 50টি, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে মোট বর্ণ হচ্ছে 50টি। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমরা যে লিখলাম, এই যে রূপ বা লিপি, এই লিপি এসেছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, যদিও সেটা অনেক পরিবর্তিত হয়ে আজকে আমাদের এই রূপটা পেয়েছি। এখন যে লেখার সময় কিছু কিছু বর্ণের উপর এই যে রেখা বা কষি টানা হলো, এগুলো হচ্ছে মাত্রা। বর্ণের উপর যে রেখা বা কষি দেয়া হয় সেটাকে বলা হয় মাত্রা। এরকম মাত্রা কখনো কখনো পূর্ণমাত্রা, কখনো কখনো অর্ধমাত্রা, কখনো মাত্রাহীন। এবং ক পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়েছে, গ এখানে ছোট্ট একটু টান দেওয়া হয়েছে অর্থাৎ অর্ধমাত্রা। আবার উ, ইও এখানে কিন্তু কোনো মাত্রাই দেওয়া হয়নি। অর্থাৎ আমরা দেখলাম স্বরবর্ণের ক্ষেত্রেও সেম, কতগুলোতে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। মাত্রা 3 প্রকার। মাত্রা কত প্রকার? 3 প্রকার। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখি 3 প্রকার মাত্রা দিয়ে লেখা হয়। পূর্ণমাত্রা, এখানে আবার দেখি স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কতগুলো, আবার ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কতগুলো। স্বরবর্ণে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আমরা যদি লিখি, সংক্ষিপ্ত লিখি, স্বরবর্ণ অ,
পূর্ণমাত্রা, একদম পূর্ণমাত্রা। আ, ই, ই, উ। এই যে 6টা বর্ণ আমরা লিখলাম, এই 6টা বর্ণ কিন্তু পূর্ণমাত্রা দিয়ে লেখা হলো। তাহলে স্বরবর্ণে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কয়টি? 6টি। এরপরে আছে অর্ধমাত্রা, অর্থাৎ অর্ধেক মাত্রা। অর্ধমাত্রাযুক্ত বর্ণ একমাত্র রি। দেখো এখানে অল্প একটু দাগ দেওয়া হয়েছে, একটা মাত্র বর্ণ অর্ধমাত্রা রি। আর একটা আছে মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ কয়টি? 4টি। এ, ওই, ও, অ। এই 4টি হচ্ছে মাত্রাহীন বর্ণ। তাহলে আমরা দেখলাম স্বরবর্ণের মধ্যে 11টি বর্ণ, তার মধ্যে পূর্ণমাত্রা, স্বরবর্ণের পূর্ণমাত্রা, এর পূর্ণমাত্রা হচ্ছে 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি। এরকমভাবে ব্যঞ্জন বর্ণের মধ্যেও রয়েছে। তাহলে মোট বর্ণমালা, মোট বর্ণের মধ্যে 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কতটি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ কতটি এবং মাত্রাহীন বর্ণ কতটি? অনেকবারই বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। তাহলে বাংলা বর্ণমালায় যে 50টি বর্ণ আছে, এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 32টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 8টি, আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এইভাবে পূর্ণমাত্রা অর্থাৎ মোট বর্ণ 50টির মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি এবং মাত্রাহীন বর্ণ 10টি। এবার যোগ করি 50টি। অনেক সময় প্রশ্ন আসে যে পূর্ণমাত্রা, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কতটি? উত্তর হবে 32টি। আবার প্রশ্ন হতে পারে বাংলা বর্ণমালার স্বরবর্ণে অর্ধমাত্রা কতটি? 1টি। স্বরবর্ণে দেখালাম 1টি। তাহলে এই যে মোট বর্ণের মধ্যে যদি 8টি অর্ধমাত্রার হয়, অর্ধমাত্রা 8টি হয় আর স্বরবর্ণ 1টি, তাহলে এখান থেকে খুব সহজেই বের করা যাবে যে ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রাযুক্ত বর্ণ কতটি? 7টি। তোমরা এটা মনে রাখবা যে মোট বর্ণ 50টি, পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। 32, 8, 10 এটা মনে রেখে এরপরে স্বরবর্ণ যেহেতু কম আছে 11টি, সেখানে পূর্ণমাত্রা হচ্ছে 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি। এখান থেকে যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজে তোমরা ব্যঞ্জন বর্ণ কতটি সেটা কিন্তু বের করতে পারবে। ব্যঞ্জন বর্ণ এখানে মোট বর্ণ থেকে স্বরবর্ণগুলো মাইনাস করে দিলে ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কতটি খুব সহজেই বের করতে পারবে। তাহলে আজকে যে আলোচনা করলাম সেটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা বাসায় এই ক্লাসটি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। বিশেষ করে মাত্রা, তোমাদের লেখার সময় বাংলা বর্ণমালা এত সুন্দর বর্ণ কিন্তু মাত্রা জ্ঞানহীনভাবে লিখো, এতে লেখার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বাদ পড়ে যায়। তোমরা অবশ্যই খেয়াল করবা যে যেটার মাত্রা যতটুকু সেই অনুপাতে লিখতে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।